ইউ উইল বি টায়ার্ড অফ উইনিং। কিন্তু আদতে দেখলাম আমরা একবারের জন্য জয়ী হয়নি। উই হ্যাভ নট ওয়ান আ সিঙ্গল ডিল। প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটছেন বলে অনেকে বলছেন যে ট্যারিফের ব্যাপারটিতে। তিনি ধরেই নিয়েছেন যে দেশগুলোর সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই দেশগুলা তাদের নিজস্ব প্রোডাক্টকে সাবসিডাইজ করে, সুতরাং এই ট্যারিফ দেওয়ার মাধ্যমে এই সাবসিডিটা কমে আসবে। কানাডা হবে আমার 51st স্টেট, এই কথা বলার পরিপ্রেক্ষিতে পুরো কানাডা ঐক্যবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে, ট্রাম্প সাহেবের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটছেন বলে অনেকে বলছেন যে ট্যারিফের ব্যাপারটিতে। বলছেন যে চায়নার সাথে আলোচনা হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটি একটি কথা। চায়না বলছে সেরকম কোনো আলোচনাই হয়নি বা সেরকম কোনো আলোচনার আলামত নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে 124%, 145% ট্যারিফ অনেক হাই, এটি কমে আসবে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম স্টক মার্কেট র্যালি করলো, উপরের দিকে গেল। আসলে কি হচ্ছে, কেন প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্যারিফ সরে আসার কথা বলছেন, যেটি খুব শক্ত হাতে? সাধারণত ট্যারিফ ইজ নট এ ব্যাড থিং, কিন্তু বিশ্বব্যাপী সবার উপরে ট্যারিফ বসিয়ে দেওয়ার যে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটি তো আমরা দেখলামই। আমি ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, কেন ট্রাম্প প্রশাসন এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এটি থেকে সরে আসবেন, এবং এটি সরে আসা কতখানি প্রভাব ফেলবে মার্কেট, ওভারঅল ইকোনমি এবং রিসেশনের যে একটা সম্ভাব্যতা দেখা গিয়েছিল সেটির ব্যাপারে? জি, অনেক ধন্যবাদ আমির ভাই। আপনি মোটামুটি একটা লেআউট দিয়ে দিয়েছেন। আমরা যদি আসলে ট্যারিফের হিস্ট্রি দেখি, যে এই বাণিজ্য যুদ্ধ কখনো কিন্তু কাউকেই সুবিধা দেয় না। বাণিজ্য যুদ্ধ যখন হয়, ট্রেড ওয়ার যখন হয়, এটার লুজার হলো এভরিবডি। আমরা সেই ইতিহাস যদি দেখি যে 1828 এর ট্যারিফ অফ অ্যাবমিনেশন থেকে শুরু করে নালিফিকেশন ক্রাইসিস সাউথ ক্যারোলিনাতে একটা পুরা ক্রাইসিসের মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট 1930, যেটার ফলশ্রুতিতে গ্রেট ডিপ্রেশন হলো, প্রায় 20,000 পণ্যের উপরে ব্ল্যাঙ্কেট একটা ট্যারিফ দেওয়ার ফলে। তো এভাবে যদি আমরা গ্যাপ 1947, WTO 1995, তারপর 1980s এ ইউএস জাপানের ট্রেড টেনশন, এই সবগুলা যদি আমরা দেখি, কোনো ট্যারিফের যুদ্ধের ফলাফলই কিন্তু ভালো হয় না। এবং সবাই যেটা মনে করেছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ব্ল্যাঙ্কেট ট্যারিফ সবাইকে দিয়েছিলেন, রেসিপ্রোকাল ট্যারিফ, এটা থেকে অবশ্যই 2 দিন পরে তিনি সরে এসেছেন, শুধুমাত্র কিছু কিছু দেশ ছাড়া। অনেকেই বলছিল যে এটা মূলত একটা নেগোসিয়েশন টেকনিক, এবং এই নেগোসিয়েশন টেকনিকে চীন হয়তো একটা নেগোসিয়েশন টেবিলে আসবে, কিন্তু সেটার সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত দেখিনি। যেটা দিয়ে শুরু করলেন যে গত মঙ্গলবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চায়নার উপরে যে 145% ট্যারিফ, সেটা অনেক বেশি, এটা ডেফিনেটলি সাবস্টেন্সিয়ালি কমে আসবে। এবং গত বৃহস্পতিবারে তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে চায়নার সাথে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে, এবং ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে কে নেগোসিয়েট করছে, তিনি বলেছেন যে ইট ডাজন্ট ম্যাটার, দে ইজ। সো এই টার্মটা তিনি ইউজ করেছিলেন, দে ইজ। নিয়ে অনেক হাস্যরস হচ্ছে, কিন্তু চাইনিজ প্রশাসনের পক্ষ থেকে টোটালি ডিনাই করা হয়েছে যে কোনো ধরনের নেগোসিয়েশন। এবং চাইনিজরা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোসিয়েট, এটা অনেকটা মানে ইটস এ গেম অফ পোকার দ্যাট ইজ গোয়িং অন, হু ফ্লিঞ্চেস ফার্স্ট অর হু ফোল্ডস, এরকম একটা বিষয় কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা ফান্ডামেন্টাল কয়েকটা বিষয় আমরা দেখি, যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্রেড এম্বার্গোর যে ফান্ডামেন্টাল প্রেমিস যদি আমরা ধরি, যে তিনি ধরেই নিয়েছেন যে দেশগুলোর সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই দেশগুলা তাদের নিজস্ব প্রোডাক্টকে সাবসিডাইজ করে, সুতরাং এই ট্যারিফ দেওয়ার মাধ্যমে এই সাবসিডিটা কমে আসবে, কিংবা এই সাবসিডি তারা আর দিতে পারবে না, কোনো একটা কিছু হবে। কিন্তু এটা কিন্তু না। আমরা যদি চায়নার ইকোনমির কথা দেখি, যে চায়নার ইকোনমিতে কিন্তু গত 1 দশক ধরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু একটা বিরাট বুম হয়েছে, এবং এই ট্রেড সার্কুলাসের কারণে স্পেশালি রিয়েল এস্টেট মার্কেট কিছুটা সাফার করছে চায়নাতে। অন্য জায়গাতে যেখানে ইনফ্লেশন একটা প্রবলেম, চায়নাতে কিন্তু ডিফ্লেশন প্রবলেম।
এবং সাথে সাথে এটাও বলে রাখা ভালো যে এই বাণিজ্য ট্রেড ওয়ারে কিন্তু চায়নাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ চায়নাতে গত 4-5 বছরে যে এক্সপেনশন গুলো হয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এটার একটা প্রেমিস ছিল যে আমেরিকার যে ডিমান্ড এটাকে মিট করার জন্য। সুতরাং আমেরিকার সাথে যদি বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়ে, তখন এস্টিমেট করা হচ্ছে যে অলমোস্ট 20% ম্যানুফ্যাকচারিং জব হারাবে লোকজন চায়নাতে। সো এটা একটা বিরাট কস্ট। সুতরাং সেদিক থেকে চায়নারও একটা মীমাংসায় আসা উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে পলিটিক্স রয়েছে, অনেক বিষয় রয়েছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, যদি দুই দেশই তাদের সরকার প্রধানরা শি জিনপিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুইজনই যদি তাদের ইগোকে অ্যাসাইডে না রেখে দেশের অর্থনীতিকে এবং জনগণের ওয়েলবিংকে যদি তারা প্রায়োরিটি না দেন, তাহলে পরে আলটিমেটলি জনগণকে এটার ক্ষতিপূরণ দিতে হবে। এটাই আমি মনে করি, এবং আমি বিশ্বাস করি যে যতই রেটরিক হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে দুই দেশের সরকার প্রধান না হলে পরেও বাণিজ্য টিম একটা নেগোসিয়েশন টেবিলে এসে এটাকে একটা নেগোসিয়েটিং পর্যায়ে আনবে। তা না হলে পরে, লেটস বি ফ্র্যাঙ্ক, আমেরিকাতে ইনফ্লেশন উইল বি স্কাই রকেটিং। কারণ আমরা যদি আমাদের একেবারে ম্যানুফ্যাকচারিং এর পিনাটি নাটস এন্ড বোল্টস থেকে শুরু করে পণ্য পর্যন্ত, ওয়ালমার্ট এবং বড় বড় মেগা স্টোরের যে সমস্ত পণ্য, এর একটা বিরাট অংশ আসে চায়নাতে। So 147% tariff is not going to be paid by the government or the manufacturers, will be borne by the individual customers. সুতরাং ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে না। আমার মনে হয় সেদিক থেকে চিন্তা করেই আমার দুই দেশের সরকার প্রধান একটা আলটিমেটলি নেগোসিয়েশনের দিকে যায়। ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনার কাছে যাব যে নাকিবুর রহমান বলছিলেন যে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আলাপ আলোচনা করা যেত, আর চায়নারও কিছু আনফেয়ার বাণিজ্য প্র্যাকটিস আছে যেটি আসলে অনেকখানি ইনফ্রিঞ্জ করে অন্যান্য কোম্পানির টেকনোলজিক্যালি অ্যাডভান্সড থিংস তারা কপি করে নেন। ওকে, কিন্তু আমি আপনার কাছে রাজনৈতিক বিশ্লেষণটা চাবো যে প্রেসিডেন্ট ট্রাম্প এই শুধু চায়না নয়, বিশ্বব্যাপী ট্যারিফ বসিয়ে দিলেন। এখন উনি বলছেন যে চায়নার সাথে কথাবার্তা হবে এবং আমরা ট্যারিফটি কমিয়ে নিয়ে আসবো। শি জিনপিং বা চায়না বলছে সেরকম কোনো কথাই হয়নি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শুনেছি যে উই উইল বি উইনিং সো মাচ দ্যাট অ্যাকচুয়ালি ইউ উইল বি, আর আমেরিকান জনসাধারণকে বলছেন ইউ উইল বি টায়ার্ড অফ উইনিং। কিন্তু আদতে দেখলাম আমরা একবারের জন্য জয়ী হয়নি। উই হ্যাভ নট ওয়ান আ সিঙ্গল ডিল। রাজনৈতিকভাবে আপনি এটি কিভাবে দেখছেন এবং এটির প্রভাব ট্রাম্প প্রেসিডেন্সির উপর কতখানি বা রিপাবলিকান দলের উপর কতখানি পড়তে যাচ্ছে? ধন্যবাদ হাবিব ভাই, নাকিব ভাই। ট্রাম্প সাহেবের স্লোগানটা কি? আমেরিকা ফার্স্ট, তো আমেরিকা ফার্স্ট, কিন্তু ট্রেড ওয়ারটা হচ্ছে আমেরিকা ফার্স্ট এন্ড আমেরিকা অ্যালোন। আমেরিকা ফার্স্ট ঠিকই আছে, কিন্তু আমেরিকা একা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকার বড় কন্ট্রিবিউশন ছিল কি? বিশ্বে একটা আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। সব প্রবলেম নিয়ে আমরা আইনের ভিত্তিতে প্রবলেম সলভ করবো। যুদ্ধ করবো না, যুদ্ধ করার আগে আমরা একেবারে কথাবার্তা বলবো। তার জন্য আইন তৈরি করেছি আমরা, তার জন্য আমরা জাতিসংঘ তৈরি করেছি আমরা। ট্রেডের ক্ষেত্রেও কিন্তু, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাট তৈরি করেছিলাম, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ। সেটা বদলে এখন হয়েছে WTO, যার মাধ্যমে ট্যারিফ সংক্রান্ত বা বাণিজ্য সংক্রান্ত প্রশ্নগুলির সমাধান হবে। এটা কিন্তু আমেরিকারই তৈরি, আমেরিকাই এই প্রস্তাবের প্রধান উদ্যোক্তা। তো প্রধান ক্যাজুয়ালিটি হচ্ছে এই ট্রেড ওয়ারের এই আইন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রথম ক্যাজুয়ালিটি। 2 নম্বর বড় ক্যাজুয়ালিটি হচ্ছে আমাদের বন্ধুত্ব। আমাদের নিকটতম প্রতিবেশী কে? কানাডা, মেক্সিকো। আমি ছোট এক্সাম্পল দিই কি পরিমাণ বোকামি করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। কানাডায় নির্বাচন সামনে, এই নির্বাচনে লিবারেলদের হেরে যাওয়ার কথা, একেবারে ডাহারা কথা। কেমন তিনি, এবং কনজারভেটিভ জেতার কথা, ধরো সিগনিফিকেন্ট 8-9 পয়েন্টে জেতার কথা। জি, এখন দেখছি আমরা যে ট্রাম্প সাহেব যে ঘোষণা করলেন যে কানাডা হবে আমার 51st স্টেট, এই কথা বলার পরিপ্রেক্ষিতে পুরো কানাডা ঐক্যবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে, ট্রাম্প সাহেবের বিরুদ্ধে। আমেরিকার বিরুদ্ধে নয়, কিন্তু না, জেতার কথা যেখানে কনজারভেটিভদের, সেখানে কিন্তু ট্রাম্প সাহেবের এফেক্ট হচ্ছে এই যে এখন লিবারেলরা অলমোস্ট 10 পয়েন্টে জিতবে বলে ভাবা হচ্ছে। সেম থিং ইন ইউরোপ।
আমি ইউরোপে কি দেখছি যে ইউরোপিয়ানরা বিভিন্ন প্রশ্নে কাছাকাছি হচ্ছে, ইভেন অন ডিফেন্স ইস্যুস। আমরা হয়তো কথা বলবো একটু পরে ইউক্রেন নিয়ে। সেখানে দেখতে পাচ্ছি আমরা যে আমেরিকা কিভাবে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট ইউরোপ ঘনিষ্ঠ হচ্ছে। সবচেয়ে বড় উইনার কে এই ট্রাম্প সাহেবের এই ট্রেড ওয়ার, সবচেয়ে বড় বিগেস্ট উইনার কে? চীন, যার বিরুদ্ধে এই যুদ্ধটা শুরু করা হলো, সবচেয়ে বিগেস্ট উইনার। কিভাবে? তিনভাবে বলি। এক নম্বর, চীনের সঙ্গে বড় ডেফিসিট আছে, কোনো সন্দেহ নেই। চীনের সঙ্গে আমাদের $600 বিলিয়ন ব্যবসা বাণিজ্য, সেখানে আমরা মাত্র $150 বিলিয়ন এক্সপোর্ট করি চীনে, ফলে প্রায় $400 বিলিয়ন আমাদের ডেফিসিট। এবং ওয়ার্ল্ড ব্যাংকও একসব সাবধান করেছে চীনকে ডেফিসিট কমিয়ে আনো। এই ব্যালেন্সটা আমাদের জন্য ভালো নয়, তোমার জন্য নয়, আমেরিকার জন্য নয়। কিন্তু যখন ট্রাম্প সাহেব ধমক দিলেন আমি ট্যারিফ বসাচ্ছি 147%, ফলটা কি দাঁড়ালো? চীন কি করলো? চীন সঙ্গে সঙ্গে তাকে নিজেকে ডাইভার্সিফাই করার চেষ্টা করলো। যেদিন ট্রাম্প সাহেব তার ট্যারিফ ঘোষণা করেছিলেন, বেজিংয়ে ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। আমরা দেখলাম কি তাৎক্ষণিকভাবে স্পেন এবং চীন বাণিজ্য প্রশ্নে ঐক্যমত প্রকাশ করল। একইভাবে চীন, আমরা আগেই জানি চীন কিভাবে তার ব্রিক্স এর মাধ্যমে নিজস্ব একটা প্রভাব বলয় গড়ে তুলেছে। যে সপ্তাহে ট্রাম্প সাহেব ঘোষণা করছেন তার ট্যারিফ, সে সপ্তাহে ইন রেসপন্স শি জিনপিং কি করছেন? তিনি সফরে যাচ্ছেন কোথায়? ভিয়েতনামে। তিনি সফর করছেন সাউথ ইস্ট এশিয়াতে, এবং এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে সেপারেট ট্রেড এগ্রিমেন্ট তিনি করছেন। তার মানে আমেরিকাকে বিচ্ছিন্ন করে চীন নিজের প্রভাব বলয় গড়ে তুলছে। আপনি শুরু করেছিলেন যে ট্রাম্প সাহেব আশা করছিলেন যে শি জিনপিং টেলিফোন করবেন, করেননি। কেন করেননি? তার প্রধান কারণ, এই সংকট যে হতে পারে 2019 সালে প্রথম যখন ট্রাম্প সাহেব ট্যারিফ ইম্পোজ করেন, তখন থেকে চীন প্রস্তুত হচ্ছে যদি ট্রাম্প সাহেব ক্ষমতায় আসেন তিনি কিন্তু আবারই চেষ্টা করবেন। তিনি কি করলেন? ডোমেস্টিক মার্কেটকে তিনি অর্গানাইজ করলেন, যে তোমরা তৈরি হও, এমন ঘটনা ঘটতে পারে। উই মাস্ট নট ডিপেন্ড অন ফরেন মার্কেট, ফরেন বায়ার। আমরা আমাদের মার্কেটটাকে অর্গানাইজ করি, সেলফ ডিপেন্ডেন্ট আমরা হই, আমরা আত্মনির্ভরশীল আমরা হই। এবং অ্যাজ এ রেজাল্ট ট্রাম্প সাহেবের ট্যারিফ ঘোষণার ফলে কি হলো? চায়না বললো আমি তোমাকে এক্সপোর্ট করবো না। বইয়ের কথা বললেন, বই রেডি, এক্সপোর্ট হবে চায়নায়। চায়না বললো না, কিনবো না আমি। একইভাবে চায়না কথা ছিল যে এই XYZ আরো 15 রকমের পণ্য কিনবে আমেরিকা থেকে, বললো না আমি কিনবো না। মজা হচ্ছে কি, এর অনেকগুলি হচ্ছে অ্যাগ্রো প্রোডাক্টস, এগ্রিকালচার প্রোডাক্টস। সবচেয়ে ক্ষতি কাদের হয় এগ্রিকালচার প্রোডাক্টস হলে? রেড স্টেটসগুলিতে, ফার্মার তো বটেই, রেড স্টেটসগুলিতে। এখন অলরেডি শুনতে পাচ্ছি আমরা কি কাঁদাকাটি শুরু হয়েছে। একটু আগে আপনি আমাকে মুখে বলছিলেন যে ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল রেটিং কিভাবে ফল করেছে। যেদিন তিনি ক্ষমতায় আসেন তখন তার অ্যাপ্রুভাল ছিল অলমোস্ট 55%, এখন কমে এসেছে 42%। অলমোস্ট অন এ ডেইলি বেসে যদি অ্যাপ্রুভাল কনসেনসাস নেওয়া হয়, হিসাব নেওয়া হয়, এবং প্রতিদিন 1-2% করে তিনি কমছেন। আমেরিকার মেজরিটি মনে করে, অলমোস্ট 60% মনে করে দেশটা ভুল পথে যাচ্ছে। এই যে পলিটিক্যাল আঘাতটা তিনি পাচ্ছেন। আর একটা এক্সাম্পল আপনাদের দিই আমি। আমরা বলি কি যে কংগ্রেস একদম নতজানু ট্রাম্পের সাথে, সিনেটও তাই। ইতিমধ্যে 4 জন সিনেটর সরাসরি আপত্তি করেছেন। টেড ক্রুজের মতো লোক, টেড ক্রুজ যিনি ট্রাম্প সাহেবের পা চাটতে প্রস্তুত, তিনি কি বলেছেন? যদি এই ট্রেড যুদ্ধ অব্যাহত থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচনে আমাদের ব্লাড বাথ হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আউটসাইড পলিটিশিয়ানস, ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় বন্ধু কারা? বিলিয়নিয়াররা কি বলছেন? ইনক্লুডিং আমাদের কি নাম ভদ্রলোকের, টেসলার মালিক। তিনি বলেছেন তুমি নাভারো সাহেব একটা মূর্খ, সরাসরি তাকে মূর্খ। তিনি ট্রাম্পকে মূর্খ বলতে পারেন না, না বলে তিনি নাভারোকে বলেছেন, অ্যাজ ইফ নাভারো যদি এটা ইম্পোজ করেছে। ইম্পোজ তো নাভারো করেনি, হয়তো অ্যাডভাইস করেছে, কিন্তু তুমি করেছো। ফলে যখন তাকে মরণ বলা হয়, গর্দভ বলা হয়, গর্দভ বলাটা প্রকারান্তরে ট্রাম্পকেই বলা হচ্ছে। অন্য কথায় ট্রাম্প তার সমস্ত ক্ষেত্রগুলি থেকে হেরে যাচ্ছেন। গ্লোবালি হারছেন তিনি 1 নম্বর, পার্লামেন্টের ভেতরে হারছেন, কংগ্রেসের ভেতরে তিনি হারছেন,
পাবলিকের মধ্যে হারছেন এবং সবচেয়ে বড় বন্ধু যারা, তার বিলিয়নের বন্ধুরা তার থেকে দূরে সরে যাচ্ছেন। অন্য কথায় ট্রাম্প এই যুদ্ধের ফলে ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে পরাস্ত হচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।